নবম শ্রেণীর শিক্ষার্থীদের কথানুসারে আজকে একটা কবিতা পড়ানোর কথা। কবিতাটার নাম হচ্ছে এই জীবন। এর আগে আমরা একটা কবিতা পড়িয়েছি, খেয়া। এটা দ্বিতীয় কবিতা নবম শ্রেণীর। 3টে গল্প আমাদের পড়ানো হয়ে গেছে পাঠ্যসূচিতে। এই জীবন কবিতাটা সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন। সুনীল গঙ্গোপাধ্যায় কবি, কয়েকটা কবিতা লিখেছেন, উন্নত মানের কবি নন, উপন্যাসিক তিনি, ভালো সাহিত্যিক, আধুনিক সাহিত্যিক। কিন্তু তার একটা কবিতা আমাদের পাঠ্য অংশে দেওয়া আছে, পাঠ্য বইয়ে, এই জীবন। তিনি আমাদের জীবন সম্পর্কে কি বলেছেন এই কবিতায় আমি পড়ব। এই কবিতার লাইনগুলো প্রত্যেকটির মানে আলাদা, আমি জেনে নেব। আমি আলোচনা করব একটু পরেই। কোনটা ক্ষুধার অন্ন, কোনটা নিছক অন্ন, পদ্ম পাতার উপরে ঘাস ফড়িংয়ের মতো আনন্দে আমি বেঁচে থাকতে চাই। এই কথাগুলো কবিতা যখন পড়ব তখন আলোচনায় আসব। তার আগে আমি বলে দিই, এই জীবন কবিতাটা কেমন, তার বিষয়বস্তু কেমন, কবিতাটা কেমন, কবিতা রচনার রীতি, কবিতা রচনার শৈলী, কবি প্রতিভা, তার কি পরিচয়, আমি সংক্ষেপে আলোচনা করছি। আমরা মানুষ, সমাজবদ্ধ, উন্নত, বুদ্ধিমান প্রাণী। আমরা আমাদেরকে সব থেকে বুদ্ধিমান প্রাণী বলে দাবি করি। আমরা বুদ্ধিজীবী মানুষ, সামাজিক মানুষ। সমাজে যত কিছু আমাদের হাতের মুঠোয়, নিয়ন্ত্রণে। মানুষের মতন করে আমাদের বাঁচতে হবে। হঠাৎ কবি একটা কথা বললেন, আমাকে বাঁচতে দাও মানুষের মতো। কেমনভাবে? মানুষ যেভাবে বাঁচে। একটু পরে আমরা আসবো। তাহলে আমরা তো মানুষ, দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে, একটা মাথা আছে, একটা মুখ আছে। আমরা খাই দাই, কথা বলি, পড়াশোনা করি, সমাজে ঘোরাফেরা করি, সবার সাথে আত্মীয়তা থাকে। কিন্তু তবুও এই যে মানুষের মধ্যেই অদৃশ্য দুটো ভাগ, একটা মানুষ, একটা অমানুষ। অমানুষ মানে কোনো বন্য প্রাণী নয়, অমানুষ মানে কোনো বন্য জানোয়ার নয়, নিকৃষ্ট প্রাণী নয়। অমানুষ মানে মানুষ হয়ে যে অমানুষের কাজ করে, মানুষ হয়ে যে মানুষের উচিত, মানুষের কর্তব্য থেকে অবহেলিত হয়, অবহেলা করে। মানুষ যে কাজ করা উচিত সেই কাজ থেকে সরে গিয়ে অন্য একটা কাজ করে, সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, অন্য মানুষের চরম সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। এই সব মানুষগুলোকে আমরা বলি অমানুষ। মানে মানুষের মধ্যে মান আর হুঁশ, এই দুটো যদি না থাকে, আমার আত্মমর্যাদাবোধ, আমার আত্মসম্মানবোধ, আমার চেতনাবোধ, আমার মনুষ্যত্ববোধ, আমার বিবেকবোধ আমাকে মানুষে উত্তীর্ণ করে, মানুষে উন্নীত করে। আর এগুলো যদি আমাদের না থাকে আমার মধ্যে, তাহলে অনেকে আমাকে বলে এই মানুষ একদম নিকৃষ্ট শ্রেণীর, একদম অমানুষ। সুতরাং মান হুঁশের অভাব যখনই হবে, যখনই আমাদের যে কাজ করা উচিত সেটা সরে যাব, যে কাজটা করা উচিত নয় সেটা যখন করব, তখনই আমাদের এই পদবাচ্যে আমাদেরকে অলঙ্কৃত করেন অনেকেই। সেই জন্য আমাদেরকে সচেষ্ট থাকা উচিত। কবি কি বললেন? এই জীবন, আমাদের মানব জীবনটা কেমন আমি আরেকবার বলছি। আমরা মানুষ, সমাজবদ্ধ, উন্নত, বুদ্ধিমান প্রাণী। মানুষের মতন করে আমাদের বাঁচতে হবে। এইখানে একটা প্রশ্ন আছে, মানুষের মতন করে বাঁচা। আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমি তো একই রকমভাবে ঠিকই তো আছি, কোনো অসুবিধা নেই। ভোরবেলায় উঠি, খাওয়া দাওয়া করি, আবার স্কুলে আসি, আবার যাই, আবার খাওয়া দাওয়া করি, রাত্রিতে ঘুমিয়ে পড়ি, আবার সকাল হয়, আবার এটাই তো কাজ। ইনি কি বললেন? মানুষের মতন করে আমাদের বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে, আর অপরকে বেঁচে থাকার জন্য পথ করে দিতে হবে। 3টে জিনিস লেখা আছে, লাইনটা ভালো করে দেখো। মানুষের মতন করে, যেসব মানুষরা আমাদের পূর্বসূরি, যারা আমাদেরকে পথ দেখিয়ে গেছেন, আমার যারা অভিভাবক, আমাদের যারা গুরুজন, আমাদের যারা প্রাতঃস্মরণীয় ব্যক্তি, যারা মহাপুরুষ, যারা মনীষী, যারা আমাদের পাথফাইন্ডার, যারা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যান, পথ প্রদর্শক। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আঁধার ঘুচাও। আমরা অন্ধকার থেকে আলোর দিকেই যাব। কখনো এরকম হবে না যে আমার আলো থেকে অন্ধকারে যাব। নিচ থেকে উপর উঠা যায়। আমরা যখন একটা বিল্ডিংয়ে উঠি না, নিচে সিঁড়ি থেকে তারপরে সিঁড়ি, তারপরে সিঁড়ি, ধাপে ধাপে ধাপে, তবে ওইখানে যাই। ছাদ,
ওইটা গোল, ওইটা যে গন্তব্যস্থল, ওইটা যে সব থেকে উঁচু জায়গা, ওইখানে আমরা দেখব ওইখানে পৌঁছানোর আগে সিঁড়ির পরে সিঁড়ি, সোপান বেয়ে বেয়ে, সোপান দন্ত সকার পয়াকার দন্ত ন, সোপান মানে সিঁড়ি, সিঁড়ি ভেঙে 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 একদম উপরে উঠাটা, উপর থেকে তুমি দেখতে পাবে আমি সব থেকে উচ্চে, বাকি এইটা উঠার জন্যে আমাদেরকে ধাপে ধাপে উঠতে হবে, স্তরে স্তরে, একদিনে হট করে পারা যাবে না। এখানে কি হবে, আমরা আমাদেরকে কবি বলেছেন মানুষের মতন করে বাঁচতে হবে, বাঁচতে থাকতে হবে, আর অপরকে বেঁচে থাকার জন্য পথ করে দিতে হবে। পথ রুদ্ধ করে, বাধা সৃষ্টি করে থেমে থাকা নয়, কারো কাজের বাধা হয়ে দাঁড়াবো, কারো জীবনের চলার পথে আমি এমন বাধা সৃষ্টি করব, আমার কাজের মাধ্যমে, আমার আচরণের মাধ্যমে, আমার ব্যবহারের মাধ্যমে তার জীবনের চলমান গতিটা রুদ্ধ হয়ে যাবে, এটা উচিত নয়। কারো প্রতিকূল অবস্থা সৃষ্টি করা নয়, বরং তাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করা। থেমে থাকা নয়, পরস্পরের সাহায্যের হাত ধরে, সাহায্যের হাত বাড়িয়ে, তোমাদের বাতি দিয়া প্রদীপ জ্বালিয়া নিয়া তোমাদের হাত ধরে হোক অগ্রসর। একজনের জীবনদীপ নিভে গেছে, তাকে আমরা আমাদের জীবনদীপ দিয়ে জ্বালিয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। এটাই মানুষের কর্তব্য, এটাই প্রকৃত মানুষের করা উচিত। একে অপরের জন্য, প্রত্যেকের তরে, সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, ম্যানেজ সোশ্যাল এনিমল। নাহলে তো আমরা জঙ্গলে বাস করতাম, দরকার ছিল না কোনো। সেই জন্যেই পরস্পরের সাহায্যের হাত ধরে, সাহায্যের হাত বাড়িয়ে, আমি কারো হাত ধরবো, কারো সাহায্য নেব, কিংবা আমি কাউকে সাহায্য করব, সাহায্যের হাত বাড়িয়ে আমাদের জগৎ মাঝারে বেঁচে থাকার কথা কবি এই জীবন কবিতায় ব্যক্ত করেছেন। কবিতার আসল মর্মটা বললাম। এই জীবন কবিতার মূল অর্থ কি, এই লাইনগুলো ভালো করে লিখে নেবে। তোমরা তো গালে হাত দিয়ে শুনবে, তারপর ভুলে যাবে, তারপর যে কি বলেছিলেন স্যার, আরেকবার ভিডিওটা চালিয়ে দিন। এইসব আদিক্ষেতা ভালো নয়। ভালো করে শুনবে, ভালো করে লিখবে, ভালো করে বুঝবে, জিজ্ঞেস করবে। এত কষ্ট করে ভালো করে লিখে দিয়েছি, শুনো। পরস্পরের সাহায্যের হাত ধরে, সাহায্যের হাত বাড়িয়ে আমাদের জগৎ মাঝারে বেঁচে থাকার কথা কবি এই জীবন কবিতায় ব্যক্ত করেছেন। শুধু নিজে বেঁচে থাকার কথা বলেননি, আমি আমাকে নিজেই ব্যস্ত থাকবো তা বলেননি, পাশেরটাকেও দেখতে বলেছেন, আমাদের প্রতিবেশী তাকে দেখতে বলেছেন। একটা আর্ত দুস্থ লোক, শারীরিক অসুস্থত লোক একটা আমার বাড়ির সামনে আছে, আমি পাশ পেরিয়ে গ্যাট গ্যাট করে চলে গেলাম, এটা ঠিক নয়। খবর নিতে হবে, খোঁজ নিতে হবে, তার খবর জানতে হবে কি ব্যাপার, কেন এমন হলো, সাহায্যের হাত বাড়িয়ে যায়। এই জন্যই মানুষ সামাজিক প্রাণী। সতেজ সজীব প্রাণবন্ত হয়ে, নির্জীব নয়, নিস্তেজ নয়, নিষ্প্রাণ নয়, কোনোভাবে রুগ্ন শুষ্ক হয়ে ঝিমিয়ে পড়ে থাকা, এরকম নয়। বেঁচে থাকতে গেলে জীবনে সবার সাথে এগিয়ে চলাই জীবনের আসল ধর্ম। এগিয়ে চলাই জীবন, থেমে থাকায় মৃত্যু। কোনো নদী যখন হঠাৎ গিয়ে কোনো জায়গায় আটকে যায়, সেটা আর নদী থাকে না, সেটা ড্রেন হয়ে যায়, স্ট্যাগন্যান্ট ওয়াটার, মশা জন্মে, আগাছায় ভর্তি হয়ে যায়, এঁদো পুকুর, এঁদো ডোবা হয়ে যায়, তার নদীর নাম থাকে না। সে তার নির্দিষ্ট গন্তব্যস্থানে সাগরে পৌঁছানোর আগেই সে থেমে যায়। সেই জন্য মানব জীবন নদীর সাথে তুলনা করা হয়েছে। বেঁচে থাকার রীতিটাকেই কবি বলেছেন জীবন্ত জীবন। এখানে একটা লাইন পাবো, লাইনে একটা দুটো শব্দ আছে, জীবন্ত জীবন। আমাদের মনের প্রশ্ন হতে পারে, স্যার আমরা তো বেঁচেই আছি, আবার জীবন্ত কেন? বেঁচে থাকাটাই বেঁচে থাকা নয়, বাঁচার মতো বেঁচে থাকা। এই যে মানুষের মতন করে আমাদের বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে, আর অপরকে বেঁচে থাকার জন্য পথ করে দিতে হবে। মানুষকে বেঁচে থাকার জন্য, মানুষ যেভাবে বাঁচে আমরা সেইভাবে বাঁচব। সেই জন্য এটার নাম হচ্ছে জীবন্ত জীবন। আমি লিখে দিয়েছি, ভালো করে শুনো, কবিতায় পাবো। সতেজ নিস্তেজ নয়, সজীব নির্জীব নয়, প্রাণবন্ত নিষ্প্রাণ নয়, এটা তাজা প্রাণের মতো হয়ে বেঁচে থাকার রীতিটাকেই কবি বলেছেন জীবন্ত জীবন। রীতি মানে স্টাইল, রীতি জীবনধারা। আমি এইভাবে চলবো, চুপচাপ ঘরে বসে রুগ্নর মতন এমনি করে মাথা কেড়ে বসে থাকবো, খাবো দাবো, থাকবো ঘরে, চার দেওয়ালার অন্ধকারের মধ্যে, জীবনটা ধীরে ধীরে ওইভাবেই হয়ে যাবে, কুপমণ্ডুক, আর কিছু জানবে না।
শোষিত, এবারে দ্বিতীয়তে আসছি, আরেকটা স্তবক আছে, শোষিত, বঞ্চিত। বঞ্চিত সব থেকে, যে যাকে বঞ্চনা করে আলাদা করে দিয়ে কিছুই পায়নি, তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অবহেলিত, নিপীড়িত হয়ে মানুষ বাঁচার মতন করে বেঁচে থাকতে পারে না। যে মানুষ শোষিত, যে মানুষ নির্যাতিত, যে মানুষ নিপীড়িত, যে মানুষ অবহেলিত, সে কখনো মানুষের মতো সজীব, সতেজ, প্রাণবন্ত হয়ে বেঁচে থাকতে পারে না, পারবে না। পদ্ম, এই যে বেঁচে থাকতে পারে না, হাইফেন দিয়ে লিখেছি পারবে না। প্রতি মুহূর্তে একটা লোকের উপর নির্যাতন, দিনের পর দিন শোষণ, দিনের পর দিন অত্যাচার যদি চলতেই থাকে, সে মানসিকভাবে তো ভেঙেই যাবে, শারীরিকভাবেও ধীরে 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 নষ্ট হয়ে যাবে। কারণ মনের সাথে শরীরের একটা নিবিড় যোগ। আমাদের মন যত বেশি সুস্থ হবে, আমাদের শরীর তত বেশি সতেজ হবে। আমাদের মন অসুস্থ হলেই শরীরটা নিস্তেজ হয়ে যাবে। মন ভালো না থাকলে কোনো কাজে ভালো লাগবে না। তোমার যেদিন মন খারাপ, সেদিন পড়ায় মন বসবে না। এটাই স্বাভাবিক, এটাই নিয়ম, প্রত্যেকের জীবনেই হয়। কবি কি বললেন? পদ্ম পাতায় বসে রঙে রং মিলিয়ে, অ্যাডাপ্টেশন বায়োলজিতে পড়বে, বাংলায় বলা হয় অভিযোজন, খাপ খাইয়ে নেওয়া, অ্যাডাপ্টেশন, অভিযোজন। দেখবে পদ্ম পাতার সবুজ রঙের সবুজ ফড়িং বসে খেলা করছে, কারণ কি? পাতার সাথে পাতার রঙের সাথে ফড়িংয়ের গায়ের রং মিশে আছে। অভিযোজন, অ্যাডাপ্টেশন, খাপ খাইয়ে নেওয়া। পদ্ম পাতায় বসে রঙে রং মিলিয়ে ফড়িং যেমন আনন্দে খেলা করে, খেলায় মেতে থাকে। কবি কি বললেন? কবি সারা জীবন ওইভাবে কাটাতে চান। ফড়িং পদ্ম পাতায় উপরে, ফড়িং যেভাবে লাফিয়ে মনের আনন্দে খেলা করে, কবি বলছেন আমার জীবনটা, এই জীবন, এই মনুষ্য জীবন, এই মানব জীবন, আমি সেই আনন্দের ধারাতে নিজেকে বইয়ে দিতে পারি। আমি চাই আমাদের জীবনটা নিস্তেজ, নিষ্প্রাণ, নির্জীব না হয়ে প্রাণবন্ত, সতেজ, সজীব হোক, এবং প্রত্যেক মানুষেই যাতে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এই পৃথিবীতে। কবিতাটার নাম এই জীবন। আমি কবিতাটা পড়াচ্ছি, কবিতাটা পড়ানোর সময় কয়েকটা শব্দ লিখব, তোমরা দেখে নিও। এটা লেখা আমি একটু পরে মুছে দিব, যারা লেখার তারা লিখে নাও, আর যারা লিখবে না তারা আর কিছু করার নেই। লাইনটা দেখো, বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। এই যে কবি সুনীল গঙ্গোপাধ্যায় এই কবিতাটা লিখলেন, এটা নতুন কবিতা, নতুন ছন্দ, এইটা নতুন রীতি, নতুন ভাব, ভাষাটা বাংলা, নতুনভাবে, নতুন ছন্দে, নতুন রীতিতে জীবনটাকে তিনি কি করলেন, কিভাবে দেখলেন, সেটা ব্যক্ত করছেন এই কবিতায়। কবিতাটার নাম দিয়েছেন এই জীবন। বাঁচতে হবে বাঁচার মতন, প্রথমেই আমাদেরকে যদি বেঁচে থাকতে হয় তাহলে মানুষের মতো বেঁচে থাকতে হবে। আর কি? বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে যায়, গোটা পরিপূর্ণ জীবন। আমরা দেখব আমাদের জীবনের মধ্যে নিয়ম শৃঙ্খলা বোধ যদি না থাকে, সেই জীবন অসম্পূর্ণ থেকে যায়, সেই জীবন অপূর্ণ থেকে যায়, পূর্ণ পায় না। এই জন্যে জীবনটাকে পূর্ণ, কমপ্লিট, ফুল এটা করতে হবে। এটা করাটাই প্রত্যেক মানুষের উচিত। কবি কি বললেন? এই জীবনটা গোটা একটা জীবন হোক, পরিপূর্ণ জীবন, গোটা, টুকরো নয়, খণ্ডাংশ নয়, অর্ধাংশ নয়, পরিপূর্ণ মানুষের মতো বেঁচে থাকা, পুরো জীবনটাকে জীবনের মতো তৈরি করে নেওয়া। আর কি? জীবন্ত হোক, জীবন্ত প্রাণ। যেমন আমরা সচেষ্ট, সজীব হয়, অন্যায়ের বিরুদ্ধে সাড়া দেওয়া, এই যে রুখে দাঁড়ানো, এই যে প্রতিবাদ করা, এটা কখন করবে? মুমূর্ষ রুগ্ন মানুষ করতে পারবে না। যারা সজীব, যারা সতেজ, যারা প্রাণবন্ত, যাদের মনুষ্যত্ব বোধ আছে, যাদের বিবেক বোধ আছে, যাদের চেতনা বোধ আছে, তারাই পারে। না, এটা ঠিক নয়, এই কথাটা বলার সাহস থাকা চাই। আর কি? নিজে অন্যায় করব না, অন্যায় মেনে নেব না। জীবন্ত হোক, আমি কিছুই ছাড়ব না। এই রোদ ও বৃষ্টি, এই রোদ ও বৃষ্টি, প্রকৃতির সমস্ত রোদ, সূর্যের আলো, প্রকৃতির সবার কাছে কীভাবে সমবন্টন করে। কে ধনী কে দরিদ্র, রোদ বিচার, সূর্য বিচার করে দেয় না। শীতকালে ধনী মানুষ বেশি রোদ পাবে, আর গরিব মানুষ, রাস্তার ভিখারি কম রোদ, এরকম হয় না। বৃষ্টি একইভাবে দেয়, সব মানুষের জন্যই। এই জল আমরা পান করি, সূর্যের আলোয় আমরা তাজা সতেজ হই। আর কি?
আমাকে দাও ক্ষুধার অন্ন, লাইনটা দেখো, এইখানেই বুঝতে পারবে না, এইখানে লাইনটা পড়তে হবে, এইখানে লাইনটা ভালো করে বুঝতে হবে। আর পরে যখন ঘরে পড়বে তখন ওই কিছু না বুঝতে পারলে বিরক্ত লাগবে, মানে বুঝতে পারবে না, আর তখন ওই বলবে দূর কি যে হলো বুঝতেই পারছি না, এটা ক্ষুধার অন্ন, তারপরে নিছক অন্ন নয়, কি যে সেদিন ইউবিদা বললেন কোনো বোঝাই গেল না, এইরকম মনে হবে। তখন বিরক্তিটা আমাদের কখন শুরু হয়? যখন আমাদের মনটা ঠিক মতো ওইটাকে গ্রহণ করতে পারে না, তখনই বিরক্ত হয়। আর যে বিরক্ত হয় সে অন্যকে বিরক্ত করে। লাইনটা দেখো, ক্ষুধার অন্ন, লাইনটা পড়াছি, ক্ষুধার অন্ন, খাদ্য যা নিছক অন্ন নয়। এই যে লাইনটা, এই যে নিছক অন্ন নয়, ক্ষুধার অন্ন, এটা হচ্ছে উদর পূর্তি। উদর মানে পেট, পেট ভরার জন্য খিদে পেলে আমরা ছুটে যাই, নিজের যখন পেট ভর্তি হয় তখন বলে বাবা শান্তি পেলাম। কিন্তু এই ক্ষুধার অন্নটা আমাদের শুধু নিজের জন্যে নয়, এই অন্নটা হচ্ছে লক্ষ্মীর আরেকটা রূপ। লক্ষ্মী সবার জন্য অন্ন বন্টন করেন, অন্নটা বেঁটে দেন, খাবারগুলো সবার জন্য সামঞ্জস্য করে ভাগ বাঁটোয়ারা করে দেন। এটার মধ্যে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, পার্সিয়ালিটি। এই অন্ন মা লক্ষ্মী সবার জন্য ধনভাণ্ডার উজাড় করে খুলে রেখে দিয়েছেন। কবি কি বলছেন? আর একবার পড়ছি লাইনটা, ভালো করে শোনো। আমাকে দাও ক্ষুধার অন্ন, আমি ক্ষুধার্ত, আমি মানুষ, আমার পাশে সেও ক্ষুধার্ত, সেও মানুষ, আমাকে ক্ষুধার অন্নটা দাও, আমি ক্ষুধার্ত, কিন্তু আরেকজন যে ক্ষুধার্ত তাকে অন্নটা দিতে হবে, শুধু যা নয় নিছক অন্ন। এ শুধু পেট ভরানো, আমার জন্য আমি উদরপূর্তি করলাম, পেট ভরিয়ে গেলাম, খাওয়া শেষ হয়ে গেল, আর কোনো দরকার নেই, এটা নয়। এই অন্নটাকে অন্নদাত্রী যিনি, তাকে বলা হবে অন্নপূর্ণা। ইনি হচ্ছেন আমাদের দেবী, যিনি অন্ন দান করেন, অন্নদায়িনী, অন্নদাত্রী, তিনি অন্ন দেন। মা লক্ষ্মীকে আমরা বলি চাল, যেটা খাবারের ভাত যেটা থেকে হয় সিদ্ধ হওয়ার পর, সেটাকে মায়েরা বাড়িতে বলে অন্ন। মা লক্ষ্মী যা নিছক, মানে শুধুমাত্র, কেবলমাত্র, অনলি নিছক অন্ন নয়। শুধু এই পেট ভরানোটাই আমাদের কাজ নয়, দেবী অন্নপূর্ণার একটা রূপ আছে। দেবী অন্নপূর্ণার পরিপূর্ণ রূপ, পরিপূর্ণ রূপকে আমাদের দেখতে হবে। লাইনটা ভালো করে দেখবে, খুব জটিল লাইন। শুধু আমি খাবার খেলাম, আমার ঘরে মাংস ভাত হলো, বেশ উদরপূর্তি হয়ে গেল, বাস নিশ্চিন্তি, বাকি সবাই পৃথিবীর অনাহারে থাক, অর্ধাহারে থাক, বুভুক্ষু মানুষ, বাড়িতে অন্যের হাহাকার, ছেলে মেয়ে কাঁদছে, পাশের বাড়ি শুনতে পাচ্ছি, আমি নির্বিকার, এরকম নয়। কবি কি বললেন? খুব ইম্পর্টেন্ট লাইন, আমাকে দাও ক্ষুধার অন্ন, কিন্তু সেটা যাতে নিছক, কেবলমাত্র ওই পেটের পূর্তি, আমার জন্যেই নয়, মা লক্ষ্মীর পরিপূর্ণ রূপকে আমাদের দেখতে হবে। সবাই যেমন অন্ন পায়, সবাই যেমন অন্ন খেতে পান, কেউ যেন অভুক্ত না থাকে, এটাই মানুষের চেতনাবোধ, এইটাই মানুষের মনুষ্যত্ববোধ। আমার মধ্যে বিবেকবোধ, আমার মধ্যে চেতনাবোধ, আমার মধ্যে এই জাগ্রত চেতনা যেটা, এটা যদি না থাকে, তাহলে আমার বেঁচে থাকা আর মৃত্যু একই জিনিস। কবি কি বললেন? বাঁচার মতো বাঁচতে হবে। প্রথম লাইনটা আমি বলেছি, পরে আসছি। আমাকে কেউ গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়ে যাবে, নিজেকে প্রশ্ন করেছেন, আমি শ্রমজীবী, আমাকে দিনের পর দিন সব কিছু শোষিত, নিপীড়িত, নির্যাতিত হয়ে আমি জায়গায় বসে ভিক্ষুকে পরিণত হয়ে যাব, দ্বারে দ্বারে ভিক্ষা করব, এর দুয়ারে ওর দুয়ারে চেয়ে চেয়ে খাবো, এটাই আমার জীবনের ভবিতব্য, নিজেকে প্রশ্ন করেছেন। তারপরেই কি বলছেন? আরেকটা প্রশ্ন, আমার কেউ নিলাম করবে সুতোকলে কামারশালায়, কামারশালায় যেখানে কামার লোহা গরম করে ঠান্ডা করে পিটোয়, তৈরি জিনিস করে, হাতুড়ি তৈরি করে, হাতা, খুন্তি, রান্নার সামগ্রী, এইসব লোহার জিনিস, এ কী করবো এরপর? কামারশালায় এরকম আমি কি শুধুমাত্র আমার পরিশ্রমেই আমাকে বিক্রি করে মূলধন করবে, তারা আমাকে শোষণ করবে,
দিনের পর দিন আমি এইভাবে খেটেই মরবো, কিছুই পাবো না, পরিশ্রম করে যাচ্ছি, কোনো পারিশ্রমিক নেই, এটা মেনে নেওয়া যাবে না। এটা বেশি দিন চলতে পারে না, এটা কম দিন চলে। শোষণ, নির্যাতন, নিপীড়ন বেশি দিন স্থায়িত্ব হয় না, ইতিহাস আমাদেরকে তাই বলে। আর কি, আমি কিছুই ছাড়বো না, আর এখন আমার অন্য খেলা। আমি এই জীবনে শোষণ, নিপীড়ন, অত্যাচার এসব ভুলে যাব, এসব বন্ধ হোক। আর আমি এখন কি করব, আমার জীবনটাকে, লাইনটা দেখো, পদ্ম পাতায় ফড়িং যেমন আপন মনে খেলায় মাতে গোটা জীবন। পদ্ম পাতার রং সবুজ, সরোবরে পদ্ম পাতা ফোটে, পদ্ম ফুল ফোটে, পুকুরে পদ্ম ফুল ফোটে, এই নদীতে পদ্ম ফুল ফোটে না। এই পদ্ম পাতা সবুজ রং, পদ্ম ফুলের যে পাতা জলে ভাসমান, তার উপরে একটা সবুজ ফড়িং, গায়ের রং সবুজ। একটু আগে বললাম, এটা হচ্ছে অ্যাডাপ্টেশন, অভিযোজন বাংলায় বলা হয়। বায়োলজি টিচারকে জিজ্ঞেস করলে বলবেন অ্যাডাপ্টেশন, খাপ খাওয়ানো, যেটা আমরা সমাজে বলি। ওই ফড়িংটা খাপ খাইয়ে নিচ্ছে ওই পাতার রঙের সাথে নিজের শরীরের রঙের। কবি বলছেন, আমি ওই পদ্ম পাতার ফড়িংয়ের মতোই জীবন যাপন করব। জীবন ধারণ নয়, জীবন যাপন করা। আর কি, মানুষ সেজে আসা হলো, মানুষ হয়ে ফিরে যাব। মানুষ হয়ে জন্ম নিয়েছি, বিধাতা আমাকে মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, আর যাওয়ার কাজটা আমার, আমি যাব। কিন্তু সারা জীবনটা, এই কর্মজীবনটা মানুষের মতো হয়ে বেঁচে থাকতে চাই। নিজস্ব দৃষ্টিভঙ্গি, সামাজিক মানুষ হিসাবে মনুষ্যত্ববোধ, বিবেকবোধ, চেতনাবোধের ভাণ্ডার নিয়েই আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই। এইটার নাম হচ্ছে এই জীবন, কবিতাটার নাম এই জীবন। আর কি, বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। এর আগে আমি লিখে দিয়েছিলাম, জীবন্ত হোক। কেউ যদি প্রশ্ন করে, স্যার আমরা তো জীবন্তই আছি, আমরা তো জীবিত, আমরা তো জ্যান্ত, তাহলে কবি এই কথাটা বললেন কেন? কবি বলছেন কেন, বাঁচতে হবে বাঁচার মতো, বাঁচতে বাঁচতে এই জীবনটা একটা গোটা, মানে পরিপূর্ণ জীবন, পূর্ণ জীবন, কমপ্লিট লাইফ। আমাকে সবাই জানবে, মানুষ হিসাবে সার্থকতা আমার। সুতরাং এই জীবনটা তবেই হবে জীবিত বা জীবন্ত, অন্য ক্ষেত্রে সেটা অর্ধাংশ হয়ে যাবে, খণ্ডাংশ হয়ে যাবে, অপূর্ণ হয়ে যাবে। কেউ আমরা অপূর্ণ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। ঠিক আছে, পরের ক্লাসে আসছি, ভালো থেকো।